ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটি লাশবাহী গাড়ির ঘটনা শেয়ার করব। তো খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটুকু ভয়ঙ্কর। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে আরাফাত। তিনি নওগাঁ জেলায় থাকেন। তো সেইখানকারই ঘটনাটা। তো শুনতে থাকুন ঘটনাটি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। নওগাঁ জেলার রানীনগর একটা থানা আছে, যেটা আপনারা অনেকে জেনে থাকবেন যারা নওগাঁর আশেপাশে থাকেন। সেইখানে মূলত ঘটনাটা ঘটে। আর ঘটনাটা ঘটেছিল 2003 সালে। ওই সময়টায় সর্বহারা নামে একটা পার্টি ছিল, যারা প্রতিনিয়ত মানুষ খুন করত এবং মানুষের সর্বস্ব লুট করত। এরকম টাইপের একটা গ্রুপ ছিল। অনেকে হয়তো এই বিষয়টা জেনে থাকবেন, যাদের শৈশব পার করছেন তারা হয়তো নানা দাদা মা বাবার কাছ থেকে এর ভয়ঙ্কর কাহিনীগুলা শুনছেন সর্বহারা পার্টির। তো সেই সর্বহারা পার্টি সাখাওয়াত নামে একটা ছেলেকে গলা কেটে হত্যা করে। তো সেই ছেলেটাকে একটা জানুয়ারি মাসের 8 তারিখে মূলত ছেলেটাকে হত্যা করে সন্ধ্যার পরে। তখন তাকে নওগাঁর যেই মর্গ ছিল সেখানে নিয়ে যায় পুলিশ এসে। তো সেখানে পোস্টমর্টেম করার পরে তখন প্রায় রাত্র 12টা বেজে যায়। ঠিক সেই সময় খবর আসে যে সাখায়াতের লাশটা আনার জন্য তার পরিবারকে যেতে বলে। তো সেই সাখায়াতের কিছু আত্মীয় স্বজন এবং সেই এলাকার সেই যার কাছ থেকে ঘটনা কালেক্ট করা আরাফাত, সে সহ প্রায় 10-12 জন লোক সেখানে যায় সাখাওয়াতের লাশটা আনার জন্য। তখন প্রায় রাত্র 12টা বেজে যায়। তো সেখানে যাওয়ার পরে তারা গাড়ি পাচ্ছিলেন না, যে আসলে এত রাতে গাড়ি কোথা থেকে আসবে। আর যেহেতু এটা একটা গ্রামের বাড়ি, সেখানে তো গাড়ি পাওয়াটা, তাও আবার এত রাতে। অবশেষে সেই মর্গেরই একজন ডুম, সে বলে যে একটা গাড়ি চালক আছে যে কিনা মূলত এই লাশ বহন করে, তার নাম হচ্ছে আনিস। সে তার সন্ধান দেয়। তখন তারা সে আনিসকে খুঁজে বের করে। আনিস ছিলেন একজন ভটভটি চালক। আর তিনি মূলত এই লাশই বেশি বহন করতেন, কারণ লাশ বহন করলে বেশি টাকা পাওয়া যায়। তো দেখা গেছে তিনি লাশ বহন করে তার ইনকাম বেশি হইতো, যার কারণে তিনি এইটাই বেশি করতেন। আর আনিস, যে তার বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি, মোটামুটি তার ভালোই বয়স, চুল দাড়ি আদা পাকা আদা পাকা। তো তাকে ঠিক করা হয়। তো তারপরে গাড়িতে লাশটাকে উঠানো হয়, সেই সাখাওয়াতের লাশ। কিন্তু আনিস সাহেব জানতেন না যে এই সাখাওয়াতের লাশটাই তার গাড়িতে উঠানোটা তার জীবনের জন্য কত বড় কাল হয়ে দাঁড়ায়। তো লাশটা উঠানোর পরে প্রথমেই কিন্তু একটা বাধা পড়ে। সে বাধাটা ছিল এরকম যে তিনি যখন গাড়িটা ইঞ্জিন ছিল, বটবটি যেহেতু ইঞ্জিন স্টার্ট দিতে যান, কিন্তু তিনি কোনোভাবেই ইঞ্জিনের যেই চাকাটা সেটাই ঘুরাইতেই পারেন না। তখন ওই লাশ আনতে যাওয়া আরো যে লোকগুলা ছিল তাদের মধ্যে থেকে আরো 2-3 জন চেষ্টা করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। তখন সেই আনিস খেয়াল করে দেখে যে আসলে লাশের একটা হাত সেই ইঞ্জিনের মধ্যে ঢুকে আছে, চাকার মধ্যে। যার কারণে তারা সবাই মিলে চেষ্টা করেও সেটা খুলতে, স্টার্ট দিতে পারতেছিলেন না। তখন সেই লাশের হাতটাকে ঠিক করে তিনি বেঁধে গাড়িটা স্টার্ট দেন। তার শুরুতেই কিন্তু তার একটা বাধা ছিল। তো যাই হোক,
তো লাশ যারা আনতে গেছিলেন পরবর্তীতে তারা মানে ভয়ে কেউ সেই গাড়ির সাথে আর আসেন নাই। তো আনিস যেহেতু লাশ টানে তার গাড়িতে, তার মানে এখানে আর ন- আলাদা করে বলার দরকার নাই যে সে কতটা সাহসী। তখন সে বলে যে সমস্যা নাই, আমি একাই যেতে পারবো, আপনারা আসেন, আমি লাশ নিয়ে যাচ্ছি। তাকে ঠিকানা দিয়ে দেওয়া হয়। তখন সে মর্গের থেকে রাস্তায় গাড়ি উঠে চালায়। তো বলে রাখা ভালো যে আপনাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তখন কিন্তু শীতকাল ছিল, মোটামুটি ভালোই কুয়াশা, এই বেশি দূর পর্যন্ত দেখা যায় না। আর যে হেডলাইটের যে আলোটা আনিসের গাড়ির, সে আলোটাও মানে বেশি দূর পর্যন্ত পৌঁছায় না। আর রাস্তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইট আছে, কিন্তু সেই লাইটের আলোটা মানে কুয়াশার কারণে তেমন একটা স্পষ্ট না। তো এর মধ্যে আনিস গাড়ি চালাইতে থাকে। তো আপনারা হয়তো আরেকটা বিষয় জেনে থাকবেন যে নওগাঁর মধ্যে যে শান্তহারা নামে একটা জায়গা আছে, যেখানে একটা নদী আছে, মূলত যেই নদীটা নওগাঁ জেলাটাকে দুই ভাগে ভাগ করছে। সেই নদীর উপর একটা ব্রিজ আছে। সেই ব্রিজের উপর যখন আনিস সেই গাড়ি নিয়ে আসে, তো ব্রিজের মাঝামাঝি আসার পরেই তার গাড়িটা একটা জোরে একটা ঝাঁকুনি খায়। তখন আনিস গাড়িটা ব্রেক করে। তো আশেপাশে দেখেন যে আসলে কি হয়েছে। তো পরে তিনি খেয়াল করে দেখেন যে আসলে লাশটার যেই বানগুলা ছিল, সেখান থেকে একটা বান ছুটে গেছে। তখন সে সেই জায়গাটা বান দেয়। বান দিয়ে তখন তিনি আবারও গাড়ি স্টার্ট করেন। তো গাড়ি চলতেছে চলতেছে, তখন সে ব্রিজের মানে শেষ প্রান্তে যখন আসে আনিস, তখন সেম ভাবে আরেকটা মানে জোরে একটা ঝাঁকুনি খায় গাড়িটা। তিনি তখন আবার নেমে গাড়িটা চেক করেন, কিন্তু কোথাও কিছু নেই, সবকিছু ঠিকঠাক। তখন তিনি আবার গাড়িটা স্টার্ট দেন। কিন্তু এবার স্টার্ট দেওয়ার পরে তিনি মানে যেই বিষয়টা লক্ষ্য করেন যে আসলে গাড়িটা চলতেছে না, মানে গাড়িটা অনেক ভারী মনে হইতাছে। যেমন মনে হইতাছে এটার মধ্যে 20-30 মণ ওজনের কিছু নিয়ে নিছে। গাড়িটা মানে একদম স্লো গতিতে চলতেছে। তখন সে আনিস চেষ্টা করতেছে ঠিকঠাকভাবে চালানো। আর তিনি যে জায়গাটাতে চলতেছিলেন ওই জায়গাটা মানে ব্রিজটা শান্তহারা পার হওয়ার পরে একটা রক্তদয় বিল নামে একটা জায়গা আছে, যেখানে মানে পুরোটাই বিল, শুধু বিলের মাঝখানে একটা রাস্তা। আর ওইখানে কোনো মানুষজন তো নাই, প্রশ্নই ওঠে না। আর তার মধ্যে আবার কুয়াশা। তিনি প্রায় 5-10 ফিটের বেশি তো চোখেই দেখতে পারতেছিলেন না, এরকম একটা অবস্থা। আর মূলত গাড়িটা যখন ভার হয়ে যায়, ঠিক সেই সময় মানে অনেক বাতাস বইতে থাকে তার আশেপাশটায়। আর শীতটাও তো অনেক মোটামুটি ভালোই লাগতেছিল। এর মধ্যেই সেই আনিস একা একা সেই রাতে গাড়ি চালাই যেতেছেন। কিন্তু রাত্র তখন প্রায় 3টার মতো বাজা যায়, কারণ তিনি রওনাই দিয়েছিলেন ওইখান থেকে রাত্র 2টার দিকে। প্রায় 1 ঘন্টা চালায় আসার পরে সেই রক্তদয় বিলের মধ্যে তার হঠাৎ সেই বিলের মাঝখানে গাড়িটা মানে অনেক জোরে একটা ঝাঁকি খায়। তখন তিনি গাড়িটা আবারও থামায়া তিনি পেছনে আসেন। তো পেছনে আসার পরে তিনি মানে যে দৃশ্যটা দেখেন সেটা মূলত তিনি ভয় পেয়ে যান। যে লাশের আসলে তিনোটা মানে বাঁধনই খোলা। তো তার কথা হচ্ছে এই বাঁধনগুলা খোলার তো কোনো প্রশ্ন আসে না, কারণ অনেক জোরে টাইট করে সে নিজের হাতে বাঁধছেন। তো যাই হোক, তিনি 7-5 না ভেবে তিনি আবারও বাঁধ দেন। বাঁধ দিয়ে গাড়িটা তখন আবারও, কিন্তু গাড়িটা মোটামুটি অনেক ভারী তার কাছে মনে হইতেছে তখনও। সে তখনও চালায় যাইতেছে গাড়িটা। তো একটা পর্যায়ে মানে চলতে চলতে মানে চলন্ত অবস্থাতেই হঠাৎ করে মনে হলো যে গাড়িটা মানে হালকা হয়ে গেল। যেমন
এটার উপরে যে ভারী জিনিস কিছু একটা ছিল সেটা মানে হয়তো ভ্যানিশ হয়ে গেছে বা উধাও হয়ে গেছে। গাড়িটা একদম স্বাভাবিকভাবে ভাবে চলতে শুরু করলো। মানে তিনি যেই গতিতে গাড়িটা চালাইতেছিলেন সেই গতিতে আছে, কিন্তু হঠাৎ করে গাড়ির স্পিডটা যেন বেড়ে গেল, জোরে চলতে শুরু করলো স্বাভাবিকভাবে। তখন এটা চলতেছে চলতেছে, সেই রক্তদয় বিলের প্রায় মানে আর অল্প একটু পথ বাকি। ঠিক এরকম একটা সময় গাড়িটা মানে গাড়ির যে ইঞ্জিনটা সেটা পুরো বন্ধ হওয়ার একটা অবস্থা। মানে যারা গাড়ি চালায় হয়তো যারা ইঞ্জিনের শব্দ শুনলেই বুঝতে পারেন যে গাড়িটি একটু সমস্যা করতেছে। তখন তিনি সেই গাড়ি থেকে আবারও নামেন। তবে এবার তিনি নেমে যে দৃশ্যটা দেখেন, এটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে সেই লাশের একটা হাত সেই মানে ইঞ্জিনের চাকার মধ্যে আটকে আছে। তখন তিনি মানে একটু ভয় পেতে শুরু করেন যে আসলে লাশটাকে তিনি প্রায় ২-৩ বার বাঁধলেন, আর তিনি তো হাতটা বাইরে রেখে বাঁধেন নাই। তার স্পষ্ট মনে আছে যে লাশটাকে ঠিকভাবে করে তিনি চাটাই দিয়া বাঁধছিলেন, কিন্তু তারপর লাশের হাতটা আবার কিভাবে বের হয়ে যায়। তখন তিনি একটু ভয় পেতে শুরু করেন। তখন তিনি আবারও গাড়িতে গিয়ে বসেন, ইঞ্জিনটা চালু দেন, দিয়া তিনি এবার দোয়া পড়তাছেন আর চালাইতেছেন। ঠিক সেই সময় হঠাৎ করে মানে গাড়িটা কেমন যেন আবারও ভার হয়ে যায়। ভার হয়ে এবার গাড়িটা একবারে স্লো হয়ে যায়। মনে হইতাছে যে গাড়ি এত ওজনের কিছু নিচে যেটা ওই গাড়িতে নেওয়া সম্ভব না, বা ওই ইঞ্জিনের পক্ষে এটা লোড নেওয়াটা সম্ভব না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তখন হঠাৎ করে আবারও সেই একই রকম মনে হলো যে কিছু একটা লাফ দিয়ে সেখানে বসছে, গাড়িটা স্লো হয়ে গেছে, ভারী কোনো বস্তু, আবার সেই বস্তুটা উড়াল দিয়ে চলে গেছে, গাড়িটা হালকা হয়েছে এরকম। কিন্তু যখন গাড়িটা হালকা হয়ে যায় তখন অনেক জোরে একটা শব্দ হয়। তখন আনিস মিয়া গাড়ি থেকে নামেন। নেমে তিনি দেখেন যে সেই লাশের তিনটা বাঁধন পুরা খোলা। ওই লাশের বুকের দিকটায় মানে রক্ত, কিন্তু রক্তটা যে ছিল বের করা একদম তাজা রক্ত, মানে মনে হলো এই মাত্র বের করা হয়েছে। তো এটা দেখে তিনি আরো ভয় পেয়ে যান। তখন তিনি গাড়িটাকে আবারও স্টার্ট করেন, আশেপাশে খুঁজতে থাকেন যে আসলে কেউ আছে কিনা। এরপরে তিনি ভয়ে আর গাড়ি থেকে নামেন না, কিন্তু তিনি একটা জিনিস জানতেন যে গাড়ি নাকি এটা ঘরের মতো বদ্ধ, যে এখানে কোনো খারাপ জিনিস ঢুকে কারো ক্ষতি করতে পারে না, এরকম কিছু একটা তিনি শুনছিলেন। তো তিনি গাড়িতে বসে থাকেন যে যা হয় হোক, কিন্তু তিনি পেছনেও আর তাকাবেন না আর গাড়ি থেকে নামবেন না। তখন তিনি সেই গাড়িটা আবার আস্তে আস্তে চালায়া সেই রক্তদয় বিলটা পার হইয়া সেখানে একটা স্টেশন আছে, সেই স্টেশনের নামটা মূলত আমি ভুলে গেছি, সম্ভবত হালহালিয়া স্টেশন এরকম হবে, এটার জন্য আমি দুঃখিত। সেই স্টেশনের কাছে আইসা তিনি দেখেন যে সেখানে একটা ছোট বাজারের মতো আছে, সেখানে কিছু লোক ঘুমাইতেছে। তো তিনি সেখানে আইসা গাড়িটা থামান, প্রায় ৩০ মিনিট সেখানে তিনি বইসা থাকেন আর ভাবতে থাকেন যে আসলে তার সাথে এইগুলো কি করতেছে। কারণ তিনি তো লাশ বহন করেন অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত তিনি তার গাড়িতে লাশ বহন করেন, কিন্তু আজকে তার সাথে এগুলা কেন ঘটতেছে। কিন্তু তিনি এর মধ্যে আবার তিনি তার ওয়াশরুমের কাজটাও সারেন। সাইরা তিনি তখন আবার সেই গাড়িতে এসে বসেন, গাড়িটা স্টার্ট দেন। তারপর তিনি মানে সেই স্টেশনটা পার হয়ে যখন প্রায় রানীনগর মানে জেলার ওই লোকটার যে এলাকাটা, ওই সাখাওয়াতের সেই লাশটার যে এলাকা, সেখানে তিনি প্রায় পৌঁছে যান। হয়তো আর ৫-৭ মিনিটের রাস্তা হবে এরকম। ঠিক ওরকম একটা জায়গায় আসার পরে তার মনে হলো যে চারোদিক থেকে অনেক বাতাস বইতাছে হঠাৎ, আর কুয়াশার মানে কুয়াশা যেমন আরো অনেক বেড়ে গেছে,
মূলত তিনি যখন গাড়ি চালায় আসতেছিলেন তখন এই জিনিসটা তিনি খেয়াল করছেন যে কিছু কিছু জায়গায় কুয়াশা একটু বেশি, কিছু কিছু জায়গায় একটু কম, কিন্তু ওই জায়গাতে আসার পরে তিনি যেমন আর কিছুই দেখতে পাচ্ছেন না, এরকম একটা অবস্থা। তো তার মানে তিনি তখন বুঝতে পারছেন যে আমি নিশ্চিত কোনো কিছুর খপ্পরে পড়ে গেছি, যে যেটা এইগুলো করতেছে। কারণ এত কুয়াশা হওয়া সম্ভব না, কারণ লাইটের আলোতে মানে 2 ফিট 3 ফিট দূরেও তেমন বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তিনি গাড়ি একদম স্লো চালাইতে বাধ্য, মানে যেই জায়গার মধ্যে তিনি অনেক ভয় পাইতেছেন যে গাড়িটা আসলে তাড়াতাড়ি তিনি রাস্তাটা শেষ শেষ করবেন, কিন্তু সেখানে কুয়াশার কারণে তিনি গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে তিনি সেরকম গতিতে গাড়িটা চালাইতে পারতেছিলেন না। তো তিনি তখন হঠাৎ মানে আবারও পিছনে একটা শব্দ পান, কিন্তু এবার তিনি মানে বলেন যে না, আসলে পেছনে তাকানো যাবে না, শব্দ হোক বা যাই হোক, কারণ তিনি এতদিনের অভিজ্ঞতা, লাশ বহন করার অভিজ্ঞতা তার, কিন্তু তিনি আজকে এই লাশটা নিয়ে মানে মূলত মারাত্মক ভয় পাইতেছেন। তো তখন তিনি আর পেছনে তাকান না, গাড়িটা সামনের দিকে তিনি চালায় যেতে থাকেন। ঠিক এমন একটা অবস্থায় তার পিঠের মধ্যে একটা স্পর্শ অনুভব করেন, কিছু একটা তার পেছনে পিঠের মধ্যে স্পর্শ করলো। তখন তার সারা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা, তার নাক দিয়ে কান দিয়ে যেমন ধোঁয়া বের হইতাছে, যে এত কুয়াশার মধ্যে তিনি যেমন দর দর করে ঘামতাছেন, এরকম একটা অবস্থা। ঠিক তখনই তার সেই হাতটা মানে তার মানে পিঠের মধ্যে এরকম বুলাইতে বুলাইতে তার যেমন হাতটা সামনের দিকে আইসা পড়ে, কাঁধের উপর দিয়ে তার মানে গলার দিকটা আইসা জাস্ট একটা চাপ, তারপরে তার আর কিছু মনে নাই। পরের দিন সকালে তাকে সেখান থেকে কিছু লোক উদ্ধার করে, যারা ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, এরকম কিছু মুসল্লিরা তাকে সেখান থেকে উদ্ধার করে, এবং সেই লাশটাকে দেখেন যে পুরা মানে অর্ধ খাওয়া অবস্থা, এরকম একটা লাশ। আর সেই আনিস সেখানে পড়ে আছে, আর তার গাড়িটা একটা গর্ত ছিল, সেখানে পড়ে গেছে। তো অবশেষে তাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে ট্রিটমেন্ট করানো হয়। তখন সে কিছুটা সুস্থ হয়। তখন তিনি তার এই ঘটনাগুলো তাদের সাথে শেয়ার করেন সবার সাথে, এবং তিনি সেখানে বসে বসে কান্না করতেছিলেন আর বলতেছিলেন যে আমি এতদিন যাবত লাশ বহন করি, কিন্তু এরকম আমার সাথে কখনো হয়নি। এই কথা বলতেছিল, আর সেই আনিস কান্না করতেছিল যে আজকে আমার সাথে এরকম ঘটনা ঘটলো। তারপরে তিনি প্রায় 1 সপ্তাহের মতো বেঁচে ছিলেন। তিনি প্রচণ্ড জ্বর হয়, তাকে অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু তিনি আর বাঁচেন নাই। তিনি অবশেষে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ঘটনাগুলো শুনে থাকেন, তবে অনুরোধ রইল আপনি আমাদের পেজটি একটা ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।